জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। 3 দফা দাবিতে শাহবাগে প্রাথমিক শিক্ষকদের কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এই সময় লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। হয়েছে ধাওয়া পাল্টা ধাওয়াও। আরও জানাতে রাজধানীর শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। রিপন, পুলিশ বাধা দেওয়ার পর কর্মসূচি নিয়ে কি বলছেন শিক্ষকরা? এই মুহূর্তে আমি নোমান ঢাকা মেডিকেল কলেজের এমার্জেন্সি সামনে থেকে যুক্ত হচ্ছি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আপনি জানেন যে আজকে শিক্ষকদের একটি পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, পেন ডাউন কর্মসূচি, যেটি দুপুরের পর থেকে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা সেই যাত্রা শাহবাগমুখী তারা শুরু করেন, শাহবাগমুখী যেতে শুরু করেন। এবং তারপরে যেটি হয় যে শাহবাগে যাওয়ার পরেই কিন্তু সেখানে আইন শৃঙ্খলা বাহিনী শিক্ষকদেরকে আটকে দেন এবং তারপরে সেখানে টিয়ার সেল নিক্ষেপ এবং তাদেরকে বাধা প্রদান করেন এবং সেখানে অসংখ্য মানুষ হতাহত হয়েছে। সেই এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি এমার্জেন্সি বিভাগে হাজার হাজার শিক্ষক তারা কিন্তু অবস্থান করছেন এবং যারা এখানে যে সকল শিক্ষকরা আন্দোলন করছিলেন তারা এসেছেন। যারা আহত হয়েছেন তারা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে কিন্তু আবার কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষক তিনি কিন্তু এখানে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছেন এবং প্রাথমিক শিক্ষা গ্রহণ করার পরে কিন্তু তিনি আবার যে কেন্দ্রীয় শহীদ মিনারে, সেই কেন্দ্রীয় শহীদ মিনারে তিনি যাচ্ছেন। তো এখানে অসংখ্য শিক্ষক এসেছেন যারা এমার্জেন্সি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে তারা কিন্তু আবার আন্দোলনে ফিরে যাচ্ছেন এবং শিক্ষকরা এখানে আমাকে যে তথ্যটি জানিয়েছেন সেটি হচ্ছে যে অসংখ্য শিক্ষক পিজি হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছে এবং অনেকের হাত ভেঙে গেছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে, নিটোর হাসপাতালে রেফার করা হয়েছে। সেখানে অনেকগুলো শিক্ষক তারা গেছেন। আমরা এখানে আসার পর থেকে আমরা যেটি দেখছি যে শাহবাগে যে আন্দোলনটি, শাহবাগে পেন ডাউন কর্মসূচি যেটি ঘোষণা করা হয়েছিল, সেখানে যখন পুলিশ তাদেরকে ওখান থেকে যখন ফিরিয়ে দেয়, প্রত্যেক শিক্ষকই কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেন এবং সেখানেও আমরা আসলে দেখেছি যে সেখানে অসংখ্য শিক্ষক চিকিৎসা না নিয়েই কিন্তু সেখানে অবস্থান করছিলেন, কাতরাচ্ছিলেন এবং তারা কিন্তু বলছিলেন যে তাদের উপরে যে আইন শৃঙ্খলা বাহিনী করেছিল সেই বর্ণনাটি তারা আসলে দিচ্ছিলেন। আজকে শিক্ষকরা 3টি দাবি নিয়ে এই আন্দোলনকে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা বলছেন যে তারা এখন 13তম গ্রেডে তাদের বেতনটি পান সহকারী শিক্ষকরা। তারা বলছেন যে এই গ্রেডটা 24 এপ্রিল একটি সিদ্ধান্ত অনুযায়ী 12তম গ্রেড করা হয়েছিল। পরবর্তীতে সেই 12তম গ্রেডকে তারা আসলে মানছেন না। তারা বলছেন যে এটি 10ম গ্রেডে নিয়ে আসতে হবে। এছাড়া আরও 2টি দাবি তারা আসলে করছেন। এই দাবির প্রেক্ষিতে তারা আন্দোলন করছিলেন এবং সেই আন্দোলনের পেন ডাউন কর্মসূচি, পরবর্তী কর্মসূচি আসলে কি হবে, এই ঘোষণাটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা কিছুক্ষণের মধ্যেই জানতে পারবো। জানার পরবর্তীতে আমরা আপনাদেরকে জানাতে পারবো। নোমান, এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সবশেষ। প্রাথমিক শিক্ষকদের কার্যক্রমে পুলিশি বাধার ঘটনা সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব রিমন। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হলে ছাত্রদলের আলোচনা সভায় কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সেটা বিশ্লেষণ করতে গিয়ে তখন চট্টগ্রামের তৎকালীন টেলিগ্রাম অফিস, ঢাকার অফিস এবং তৎকালীন যে পরিবেশ পরিস্থিতি, সকল কিছু যে শাটডাউন ছিল, বন্ধ ছিল, এই সমস্ত কিছু সাক্ষ্য সহ প্রমাণ সহ নেতৃবৃন্দের বক্তব্য সহ এখানে উল্লেখ আছে। সুতরাং মিথ্যার উপর দাঁড়িয়ে তো আর রাজনীতি করা যায় না। আমরা তো শেখ মুজিবুর রহমানকে অস্বীকার করি না তৎকালীন জাতীয় নেতৃত্ব হিসেবে। তখন বাংলাদেশের এই ভূখণ্ডে তৎকালীন পূর্ব পাকিস্তানের জন্য যে আসন বরাদ্দ ছিল, এলএফওর মধ্যে পার হেড 1 ভোট 56% সিট, সেই হিসাবে 162টা আসে এবং রিজার্ভ সিটের মধ্যে 107টা আসে 169-এর মধ্যে। এই অংশে
মানুষ বাংলাদেশের পক্ষে আওয়ামী লীগের পক্ষে 160 এবং 167টা আসন দিয়েছিল। এই ইতিহাস তোমরা পড়বে। সুতরাং সেই দলের নেতা হিসেবে আমরা তৎকালীন জাতীয় নেতৃত্ব হিসেবে শেখ মুজিবুর রহমানের অবদানকে তো আমরা অস্বীকার করি না, কিন্তু ইতিহাসে তিনি যা যা করে গিয়েছেন গণতান্ত্রিক সংগ্রামের নেতা হিসেবে, এই গণতন্ত্রকে কবর দেওয়ার জন্য তিনি যা যা করে গিয়েছেন সেই ইতিহাসও তো আমাদেরকে পড়তে হবে, সেই ইতিহাসও বিশ্লেষণ করতে হবে। বাংলাদেশের দেশের এই ভূখণ্ডের মানুষ তার মাধ্যমেই এই দেশের মুক্তি চেয়েছিল, অর্থনৈতিক মুক্তি, গণতান্ত্রিক মুক্তি, বাংলাদেশের অধিকার, মানুষের অধিকার অর্জন করতে চেয়েছিলেন। আর তিনি বাংলাদেশের মানুষের অধিকারকে কবর দিয়েছেন, গণতন্ত্রকে কবর দিয়েছেন, এদেশের অর্থনীতির 12টা বাজিয়েছেন। রক্ষী বাহিনী সৃষ্টির মধ্য দিয়ে 30,000 তৎকালীন মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছেন। এই ইতিহাস অবশ্যই আমাদেরকে বিশ্লেষণ করতে হবে। শেখ হাসিনার অন্তরে কখনোই বাকশালের বাইরে অন্য কোনো চেতনা ছিল না। শেখ মুজিব করেছিলেন সাহসিকতার সাথে বাকশাল প্রণয়নের মধ্য দিয়ে, সাংবিধানিকভাবে, উন্মুক্তভাবে। আর শেখ হাসিনা সেই বাকশাল এখানে বাস্তবায়ন করতে চেয়েছিলেন এক দলীয় শাসন ব্যবস্থা এবং এক রাষ্ট্রীয় এক দলীয় এবং শাসন ব্যবস্থা এবং এক দলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করতে চেয়েছিলেন। প্র্যাকটিক্যালি কিসের মুখোশে? গণতন্ত্রের মুখোশে, ভোটের নামে প্রহসনের মুখোশে একই জিনিস বাস্তবায়ন করতে চেয়েছিলেন। যাই হোক, আমি 7 নভেম্বরের উপরে অনেক কথা বললাম। আর যে সমস্ত পুস্তক পড়ার জন্য ছাত্র বন্ধুদের অনুরোধ করছি, দয়া করে এগুলো পড়বে। তোমরা জানা দরকার প্রকৃতি ইতিহাস, বিশ্লেষণধর্মী ইতিহাস। পড়াশোনা করতে হবে, মেধাভিত্তিক রাজনীতি করতে হবে, জ্ঞান এবং প্রযুক্তি নির্ভর রাজনীতি করতে হবে। তাহলেই পরে তোমরা আগামী দিনে নেতৃত্ব বজায় রাখতে পারবা। তা না হলে আগামীর বাংলাদেশে শুধুমাত্র বয়ানবাজি করে কোনো রাজনীতি হবে না। যাই হোক, এখানে যেহেতু এসছি, সাংবাদিক বন্ধুরা বসে আছে যে ঐকমত্য কমিশন, জামাত ইসলাম, সরকার কি কি করছে এগুলো জানার জন্য, তাই না? ছাত্রদলের আলোচনা সভায় কথা বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট আয়োজিত হিন্দু প্রতিনিধি সম্মেলন চলছে। বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। মর্যাদা নিয়ে বাঁচতে চাই, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? সেটাই নিশ্চয়তা আজকে আমাদের তারেক রহমান সাহেব দেবেন। আমরা বাংলাদেশকে সেইভাবেই একটা গড়ে তুলতে চাই যেখানে সকল ধর্মের, সকল গোত্রের মানুষের সমান মর্যাদা থাকবে। কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে ছিলাম এতক্ষণ। সংবিধানে গণভোটের কিছু নাই উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কথায় কথায় আন্দোলন করবেন না, বড় দল রাস্তায় নামলে সংঘর্ষ হতে পারে। রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে জনগণের ম্যান্ডেট নিয়ে করতে হবে। একই অনুষ্ঠানে জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ বলেন, তার দল আলোচনার টেবিলে কথা বলে এগিয়ে নিতে চায়। আর প্রেস সচিব শফিকুল আলম মনে করেন, 9 মাসে সব সমস্যার সমাধান সম্ভব নয়। আলোচনা নির্বাচনের পরেও হতে পারে। জনতার ইশতেহারে দেশের একজন নাগরিক জাতীয় ইস্যু, নিজ এলাকার সমস্যা ও চাহিদা এবং বিভিন্ন পেশা বা শ্রেণীর মানুষের প্রয়োজনীয়তা নিয়ে মতামত দিতে পারবেন। নির্বাচনের পর সরকার কতটুকু তা বাস্তবায়ন করলো সেই হিসেব নিকেশ তুলে ধরবে এই মাধ্যম। আলোচনায় অংশ নিয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিরা আগামী নির্বাচনে ইশতেহার প্রণয়নে প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন। বলেন, আকাশ কুসুম না ভেবে বাস্তবসম্মত ইশতেহার করতে হবে। আলোচনায় উঠে আসে নির্বাচন আর জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতভেদের কথা। ঐকমত্য কমিশনে অধিকাংশ দল আলোচনা করলাম, 2-3টে দল বাদে, যে আপনি ভোটের দিন একই সাথে সেখানে গণভোট হবে। আমাদের কিছু বন্ধুরা যারা এখানে হামিদুর রহমান আজাদ ভাই আছেন, তারা এখন মাঠে যাচ্ছেন, মাঠে সমাবেশ করছেন, মিছিল করছেন, এক ধরনের জবরদস্তি করার তারা চেষ্টা করছেন। জনগণের স্বার্থ, দেশের স্বার্থটা বিবেচনায় আনতে হবে।
এখন আমার দলের জন্য কোনটা সুবিধা এটা নয়, সেই অভিযোগ আমার ক্ষেত্রে হইতে পারে, আমার দলের ক্ষেত্রে হইতে পারে। আমরা ভেরি সিনসিয়ারলি অনেস্টলি বলতে চাই, আমরা যেটা বিশ্বাস করি, গণভোটটা যদি সেপারেট হয়, আলাদা দিনে হয়, ইলেকশনের আগে হয়, এর অনেকগুলো বেনিফিট আমরা এখান থেকে পাবো। ঐক্যমতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। The chapter is closed. এর বাইরে যদি আপনারা কিছু করতে চান, আপনি আগামী নির্বাচনে আপনার ম্যানিফেস্টোর কথা যত হয়েছে আপনার ম্যানিফেস্টোতে নিয়ে আসেন। আপনি ম্যানিফেস্টোতে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসেন, এইখানে অন্য দলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। তরুণ তরুণীরা যেন বিপথে না যায় সেদিকে সবার খেয়াল রাখা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে মির্জা আব্বাস আরও বলেন, স্কুলে স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা নিয়মিত হওয়া উচিত। মেধা বিকাশে শিশুদের দিকে বাড়তি যত্ন নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, অভিভাবকদের উচিত নাটক, থিয়েটার, সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে সন্তানদের পরিচয় করিয়ে দেয়া। পরে স্কুল ও কলেজ শাখার 2 ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। যারা আজকে অংশগ্রহণ করেছে এবং যারা করে নাই, বাইরে যারা আছে, একটু যত্ন করে খেয়াল রাখবেন, খেয়াল করে রাখবেন, এরা যেন আমরা যেভাবে ছোটবেলায় মানুষ হয়েছি ওই শ্রদ্ধাবোধ ভালোবাসাটা নিয়ে বড় হয়, এবং এরা যেন আরও প্রোগ্রেসিভ হয়, আরও সামনের দিকে চিন্তা ভাবনা করতে পারে। দেশের বিচার ব্যবস্থা এখন বিচারিক সংস্কারের রোডম্যাপ ধরে এগিয়ে যাচ্ছে। গত 15 মাসের এই সংস্কারের লক্ষ্য বিচার বিভাগের স্বাধীনতা, কার্যকারিতা এবং নৈতিক রূপান্তর নিশ্চিত করা। প্রশাসনিক পরিবর্তনের পাশাপাশি ন্যায় বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের 75 বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্র সমিতির গ্র্যান্ড রিউনিয়নে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান বিচারপতি। তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন ক্ষমতা নয়, মানুষের সেবার জন্য কাজ করে। এর আগে সকালে শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অপরাজেয় বাংলা থেকে যাত্রা শুরু করে র্যালিটি শেষ হয় টিএসসিতে। দীর্ঘদিন পর বর্ষপূর্তি অনুষ্ঠানে একত্রিত হয়ে আনন্দে মেতে ওঠেন প্রাক্তন শিক্ষার্থীরা। পুরো সময় জুড়ে ছিল স্মৃতিচারণ আর পুনর্মিলনের উচ্ছ্বাস। 6 বছর পরে আমি আজকে 75 বছর পূর্তিতে অংশগ্রহণ করার কারণে আসলে আমার কাছে এটা উৎসবের এবং আবেগের এবং অনুভূতির। আমার খুবই ভালো লাগছে, এত বছর পর আমি এখানে আসতে পারলাম। আমার পুরনো টিচার, আমার সহপাঠী সবাইকে দেখতে পাচ্ছি। It must reform to remain relevant. Over the past 15 months, to institutionalize a series of transformations designed to ensure autonomy, efficiency, and accessibility in the administration of justice. সম্প্রতি দেশের একটি সীমান্ত দিয়ে ভারত থেকে জাল নোট প্রবেশের তথ্য ছড়িয়ে পড়ার পর হিলি সীমান্তে বাড়তি সতর্কতা জারি করেছে বিজিবি। দুপুরে বাড়তি সতর্কতা জারির বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট 20 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী। বলেন, সীমান্তের চেকপোস্টগুলোতে বাড়ানো হয়েছে বিজিবি সদস্য, সেই সাথে জোরদার করা হয়েছে টহল। গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। এছাড়াও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতায়াত করা বৈধ পাসপোর্টধারী যাত্রীদের ব্যাগ তল্লাশি করা হচ্ছে, যাতে ভারত থেকে বাংলাদেশি কোনো টাকা তারা বহন করতে না পারে। চট্টগ্রামের হালিশহরে মোটরসাইকেল নিয়ে বিরোধে প্রতিপক্ষের ছুরির আঘাতে খুন হয়েছেন আকবর নামে এক যুবক। রাতে হালিশহর মাঝপাড়ায় এই ঘটনা ঘটে। এরই মধ্যে দুজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, নিহত আকবর এলাকায় একটি স্টিলের দোকানের ব্যবসায়ী ছিলেন। গতকাল রাতে তিনি স্থানীয় এক যুবকের মোটরসাইকেলের মালিকানা নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের কয়েকজন যুবক তার বুকে ও হাতে এলোপাথারি ছুরিকাঘাত করে। আহত অবস্থায় স্বজনরা আকবরকে হাসপাতালে নেওয়ার পথে গাড়িতে দ্বিতীয় দফায় হামলা চালায় অভিযুক্তরা। পরে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক আকবরকে মৃত ঘোষণা করেন। হামলাকারীরা সবাই হালিশহর ও নিহত আকবরের বাড়ির আশেপাশের বাসিন্দা বলে দাবি করেন স্বজনরা। এ ঘটনায় হালিশহরের মাঝপাড়া এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ও মামলাসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। বাড়িটা এখানে তো বাসা এখানে আগে দোকান দান কি কেনা ছিল আগে কোনো সত্তর বাড়ি ব্যবসা করে তো ব্যবসার কোনো কেনা ছিল। ওই সন্ধ্যার পর এখানে আমার বাগিনী 8টা বাজে বাগিনের বাজার টাজার দিয়ে 8টা বাজে দাঁড়াইছিল। দাঁড়ানোর পর এখানে হারাইছে ফোলা 3-4 জনায় ছুরি মারি ওরে গেছে ফলাই। বিশ্ব এখন যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে চীন ধীরে ধীরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হলেও বৈশ্বিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের একচেটিয়া প্রভাব এখনও অটুট বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোজ একাডেমি আয়োজিত বাংলার মুসলমানদের ইতিহাস বিষয়ক এক কর্মশালায় তিনি এই মন্তব্য করেন। বক্তারা বলেন, খোলাফায়ে রাশিদিনের সময় থেকেই মুসলমানদের মধ্যে অনৈক্যের সূচনা, যা সময়ের সঙ্গে আজ মহামারীর আকার ধারণ করেছে। এই অনৈক্যের কারণেই মুসলমানরা বিশ্বের নানা প্রান্তে নির্যাতনের শিকার হচ্ছে বলে উল্লেখ করেন তারা। বক্তারা দাবি করেন, মুসলমান হয়েও শেখ হাসিনা দিল্লির গোলামি করে ফ্যাসিবাদ কায়েম করেছিল। তবে 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ সেই অবস্থা থেকে বেরিয়ে এসেছে বলে মন্তব্য করেন বক্তারা। মানুষের ইতিহাস তো আমরা যদি ধরে নেই, আমরা এখনো এক ধরনের ইম্পেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে আমাদেরকে বাস করতে হয়, এবং সেটার নাম আমেরিকান এম্পায়ার। আফটার 1991 যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, পৃথিবীর সিস্টেমটা টোটালি একটা ইউনিপোলার ওয়ার্ল্ডের দিকে আমরা চলে গেলাম, যেটা রুল বাই আমেরিকা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে মাতুয়া বহুজন সমাজৈক্য জোট আয়োজিত হিন্দু প্রতিনিধি সম্মেলন চলছে। ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। তদন্ত সেদিন করা হয়নি। প্রিয় মতুয়া সম্প্রদায় তথা হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, এই কারণেই আমরা বিএনপি মনে করে দেশের ন্যায় বিচার এবং আইনের শাসন ছাড়া সংখ্যা লঘু কিংবা সংখ্যা গুরু আমাদের কারো কোনো পরিচয়, কোনো নাগরিকেরই নিরাপত্তার গ্যারান্টি হতে পারে না। একমাত্র ন্যায় বিচার এবং আইনের শাসনই দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা। দল, মত, ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয় শেষে একমাত্র আইনের শাসন, ন্যায় বিচারই দেশের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। ফ্যাসিবাদ বা স্বৈরাচার মুক্ত বাংলাদেশে বর্তমানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রতিটি ধর্মের প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র, ন্যায় বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য একটি বিশাল সুযোগ অপেক্ষমান। এই কথাটাও আজ এখানে যে সকল সম্মানিত ব্যক্তিবর্গ বক্তব্য রেখেছেন, তারাও তাদের বক্তব্যে বিভিন্নভাবে এই কথাটিকে সামনে নিয়ে এসেছেন। প্রিয় ভাই বোনেরা, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের আন্দোলনের সঙ্গী কারো কারো ভূমিকা দেশে আপনার, আমার, আমাদের বহু মানুষের অধিকার এবং সুযোগকে বিনষ্ট করার হয়তো একটি পরিস্থিতি তৈরি করছে। প্রিয় ভাই বোনেরা, দেশ যদি অস্থিতিশীল হয়ে ওঠে, তাহলে পতিত পরাজিত পলাতক ফ্যাসিবাদী অপশক্তির পুনর্বাসনের পথ সুগম হতে পারে বা হয়। ফ্যাসিবাদ শাসন আমলে ফ্যাসিবাদের রোষানল থেকে বাঁচতে ফ্যাসিবাদ বিরোধীদের কেউ কেউ যে উপায় গুপ্ত কৌশল অবলম্বন করেছিল, পতিত পরাজিত ফ্যাসিবাদী অপশক্তিও বর্তমানে একইভাবে গুপ্ত কৌশল অবলম্বন করে দেশকে গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করে তুলছে কিনা সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তিগুলোর প্রতি বিশেষভাবে আহ্বান জানাতে চাই। প্রিয় ভাই বোনেরা, প্রিয় উপস্থিতিবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, 5ই আগস্টের পতিত পরাজিত পলাতক অপশক্তি কোন দলের আড়ালে গুপ্ত কৌশলে ভূমিকা রেখে যাতে দেশকে অস্থিতিশীল করে তোলার সুযোগ না পায়, গুপ্ত বাহিনীর সেই অপকৌশল থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যতম প্রধান কৌশল হচ্ছে
একটি, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বজায় এবং বহাল রাখা। এ কারণেই বিএনপি অন্তর্বর্তীকালীন সরকার এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথের সঙ্গীদের সাথে সহযোগিতা এবং সমঝোতার দৃষ্টিভঙ্গি সমুন্নত রেখেছে। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি বরাবরই একটি শান্তিকামী, সহনশীল, গণমুখী রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক দল। ভিন্ন দল, ভিন্ন মতের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করা এটি বিএনপির রাজনৈতিক সংস্কৃতির অংশ। দেশে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার স্বার্থেই বিএনপির রাজনীতি, যা কিনা আমাদের সম্মানিত মহাসচিব সাহেব তার বক্তব্যে একটু আগে আপনাদের সামনে উল্লেখ করেছেন। প্রিয় উপস্থিতিবৃন্দ, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে একটি জনগণের ভোটের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কর্তব্য। অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়, এবং এ কারণেই হিন্দু প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতক্ষণ আমরা ছিলাম সেখানে। মেহেরপুর ডক্টর শহীদ শামসুজ্জোহা পার্কে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে জনসভা করছে জেলা বিএনপি। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন মুজাহিদ আল মুন্না। মুন্না, কর্মসূচির বিষয়ে বিস্তারিত কি কি তথ্য আছে আপনার কাছে? নোমান, আপনাকে প্রথমে জানিয়ে রাখি, মেহেরপুরে জেলা বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে কিন্তু একটা জনসভার আয়োজন করা হয়েছে। মেহেরপুর শহরের প্রাণকেন্দ্র শহীদ শামসুজ্জোহা পার্কে নগর উদ্যানে এই জনসভা বিকাল 4টা থেকে শুরু হয়েছে। আজকের এই জনসভাতে সভাপতিত্ব করছেন মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি এবং মেহেরপুর সরকারি কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর বিশ্বাস, এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন জাতীয় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং সাবেক সংসদ সদস্য এবং আসন্ন যে বিএনপির নির্বাচনের মনোনীত প্রার্থী জনাব মাসুদ অরুণ, তিনি ছাড়াও মেহেরপুরের এই জনসভাতে বক্তব্য রেখেছেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জাতীয়তাবাদী যুব দলের সভাপতি মেহেরপুর জেলা সভাপতি জাহিদুর রহমান, জাহিদুল হক, এবং জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সাইদাতুন্নেসা নয়ন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের যারা নেতা কর্মী এবং শ্রমিক দলের আহসান হাবিব সহ ছাত্র দলের সেনজির সহ বিভিন্ন ইউনিটের যারা নেতৃবৃন্দ তারা বক্তব্য রেখেছেন। এবং এই জনসভাতে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকা থেকে যারা হাজার হাজার জনগণ কিন্তু উপস্থিত হয়েছিল, এবং এই জনসভার মধ্য দিয়ে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে সকলকে ধানের শীষের পক্ষে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির মনোনীত প্রার্থী মাসুদ অরুণ। সেই সাথে তিনি আগামীর যে নির্বাচন, সেই নির্বাচনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার জন্য সকলকে আহ্বান জানিয়েছে ধানের শীষের পক্ষে থাকার। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, মেহেরপুরে বিএনপির এই জনসভার মধ্য দিয়ে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে যে জনমত তৈরি হচ্ছে তার প্রমাণ হচ্ছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও তিনি তার বক্তব্যে মেহেরপুরের সকল পর্যায়ের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের পক্ষে থাকার আহ্বান জানিয়েছেন। নোমান, এই ছিল আমার কাছে মেহেরপুরে জাতীয় বিপ্লব ও গণসংহতির সর্বশেষ পরিস্থিতি। বিপ্লব। মেহেরপুর জেলা বিএনপির জনসভা সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। এদিকে ময়মনসিংহের বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ করছে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি। এতে যোগ দিয়েছে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হারুনুর রশিদ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাব তার কাছে। হারুন, সমাবেশে কি বলছেন বক্তারা, জানাবেন?
নোমান, আজকে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সমাবেশ এবং মিছিল হয়েছে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে। মূলত আজকের যে মিছিল এটি কিন্তু রূপ নিয়েছে নির্বাচনী জনসভা বা মিছিলে। এই আসনে যিনি মনোনয়ন পেয়েছেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা মোতাহার হোসেন তালুকদারের মূলত এটি নির্বাচনী সভায় রূপ নিয়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন এলাকা থেকে কিন্তু যারা বিএনপির নেতাকর্মী তারা কিন্তু বিভিন্ন উপজেলা থেকে আজকে তারাকান্দা উপজেলার যে সমাবেশস্থল সেখানে এসেছেন এবং সেখানে আমরা যে বিষয়টি দেখছি যে বিভিন্ন এলাকা থেকে এসেছে এবং নেতাকর্মীরা বক্তব্য রেখেছেন এবং এই মুহূর্তে সমাবেশের কাজ কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং একটি মিছিল বের হয়। এই মিছিলটি এখন দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়েছে এবং এখানে যারা উত্তর জেলা বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এখানে বক্তব্য রেখেছেন এবং কিছুক্ষণ আগে এখানে কিছুক্ষণ আগেই সবার যে কার্যক্রম সেটি শেষ হয়েছে এবং আমরা দেখেছি যে এই মিছিলে কিন্তু এবং সমাবেশে কিন্তু প্রচুর লোকজন হয়েছে, বিশেষ করে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু তারা এই যে সমাবেশস্থল সেই সমাবেশস্থলে এসেছেন এবং সমাবেশে যোগ দিয়েছেন এবং এখানে ময়মনসিংহের উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং তারাকান্দা ফুলপুর ময়মনসিংহ 2 আসনের যিনি মনোনয়ন পেয়েছেন মোতাহার হোসেন তালুকদার তিনি বক্তব্য রেখেছেন এবং ময়মনসিংহ 8 ঈশ্বরগঞ্জ আসন থেকে যিনি মনোনয়ন পেয়েছেন প্রকৌশলী লুৎফুল্লাহ তিনি কিন্তু এখানে বক্তব্য রেখেছেন এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েতুল্লাহ কালাম তিনিও বক্তব্য রেখেছেন এবং এখানে কিন্তু তারাকান্দা ফুলপুর সহ বিভিন্ন এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা এসেছেন এবং এসে তারা কিন্তু এখানে বক্তব্য রেখেছেন এবং তারা যেটি বলেছেন যে আজকে যে সমাবেশ হয়েছে এই সমাবেশ থেকেই কিন্তু মূলত যে নির্বাচনী যে আবহ সেই নির্বাচনী আবহ শুরু হয়েছে এবং আজকের এই সমাবেশ থেকেই এখানে নির্বাচনের যে কার্যক্রম সেই নির্বাচনের কার্যক্রম তারা শুরু করেছেন এবং নির্বাচনী নির্বাচনীর যে আবহটা এটি কিন্তু পুরোপুরিভাবে শুরু হয়েছে এবং এখানে বিএনপির নেতাকর্মীরা বক্তব্য দিয়েছেন এবং তারা যেটি বলেছেন আগামী যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনে ময়মনসিংহ উত্তরের যে কতগুলো আসন রয়েছে সবগুলো আসনকেই কিন্তু বিএনপির প্রার্থীকে বিজয়ী করে আনতে হবে সেই ঘোষণা এবং সেই বক্তব্য কিন্তু তারা এখানে দিয়েছেন এবং তারা আশা করছেন যে ময়মনসিংহ উত্তরের যে কতগুলো আসন রয়েছে সবগুলো আসনেই কিন্তু বিএনপির প্রার্থীরা জয়ী হবেন এমনটি তারা আশা করছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। গাজীপুরের টঙ্গীতে একটি তুলার গুদামে আগুনে পুড়ে গেছে বিপুল পরিমাণ মালামাল। দুপুর 2টার দিকে প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট, তবে কেউ দগ্ধ বা হতাহত হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান বেলা 11:30টার দিকে মিলগেট এলাকার একটি তুলার গুদামে হঠাৎ করে আগুন লাগে। মুহূর্তেই কালো ধোঁয়ায় ছেয়ে যায় আশপাশের এলাকা। গুদাম থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও 2টি ফোমের গুদামে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে বাড়ানো হয় আরও কয়েকটি ইউনিট। এক পর্যায়ে দুপুর 2টার দিকে 7টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনাল সহ বিভিন্ন স্থাপনা বিদেশি অপারেটরদের হাতে তুলে দেওয়ার উদ্যোগের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বন্দরের শ্রমিক ও কর্মচারীরা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন কয়েকশো শ্রমিক। বক্তারা বলেন, দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 92% নিয়ন্ত্রণ করে চট্টগ্রাম বন্দর। এমন স্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে মাঠে নেমেছে ব্যবসায়ী সংগঠন, উদ্যোক্তা, পরিবহন শ্রমিক সহ বিভিন্ন সংগঠন। কয়েক মাস ধরে চলমান মিছিল, সভা সমাবেশ সহ নানা কর্মসূচির পরও একটি পক্ষ সবকিছু উপেক্ষা করে নিউমোরিং কন্টেইনার টার্মিনালটি দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে ও লাল দিয়ার চর ডেনিশ কোম্পানির হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। এই সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান শ্রমিকরা। দাবি না মানলে সামনে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন শ্রমিক নেতারা। সরকার এই কয়েকদিন পরেই তারা এই টার্মিনালকে ডিসেম্বরের মধ্যেই বিদেশিদের হাতে হস্তান্তর করার জন্য বারবার বলে আসছে। আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই এবং আজকের এই সমাবেশ থেকে আমরা বলতে চাই, চট্টগ্রাম বন্দরে হাজার হাজার শ্রমিক তারা কোনো অবস্থাতেই এই এনসিডিকে বিদেশিদের হাতে তুলে দিবে না।
দুদিনের রাষ্ট্রীয় সফরে নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সকাল 10টায় গণভবন থেকে হেলিকপ্টারে শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে পৌঁছান তিনি। সেখান থেকে জেলা সার্কিট হাউসে যান তিনি। এ সময় তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে আরিফপুর কবরস্থানে বাবা মার কবর জিয়ারত করেন রাষ্ট্রপতি। দেখা করেন পরিবারের আত্মীয় স্বজনদের সঙ্গে। রোববার সার্কিট হাউসে আনুষ্ঠানিকতা শেষে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। রাজধানীতে অনুষ্ঠিত হলো নতুন প্লাগ ইন হাইব্রিড গাড়ি ডিপল S05 এর উদ্বোধন। উন্নত প্রযুক্তি, স্মার্ট ফিচার্স ও আকর্ষণীয় ডিজাইনের এই গাড়ি দেশের ইভি বাজারে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে নির্মাতা প্রতিষ্ঠান ডিপল ও স্থানীয় পরিবেশক DHS অটোস। ঢাকায় আয়োজিত এক লঞ্চিং অনুষ্ঠানে গাড়িটি উন্মোচন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন চাঙ্গানের সাউথ ইস্ট এশিয়ার ভাইস প্রেসিডেন্ট গুয়ান জিন, চাঙ্গানের সাউথ ইস্ট এশিয়া সেলস ম্যানেজার ডু কাইজিয়ান, DHS অটোস এর লিমিটেডের ডিভিশনাল ডিরেক্টর শোয়ের আহমেদ সহ অনেকে। স্মার্ট ফিচারের এই গাড়িটির বাজার মূল্য 52 লাখ টাকা। গাড়িটি কিনতে পারবেন ঢাকা ও চট্টগ্রামের ক্রেতারা। ইতিমধ্যে সারা দেশের 22টি স্থানে ইভি চার্জিং নেটওয়ার্ক বসানো হয়েছে। দেশের বাইরের খবর, যুক্তরাষ্ট্রে টানা সরকারি শাটডাউনে বিপর্যস্ত এভিয়েশন খাত। শুক্রবার একদিনেই 5000-এর বেশি ফ্লাইট বাতিল করেছে মার্কিন এভিয়েশন বিভাগ। বিমান পরিবহন নিয়ন্ত্রণকারীদের উপর চাপ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে দেশটির 40টি ব্যস্ততম বিমানবন্দরের অভ্যন্তরীণ বিমান চলাচল ব্যাহত হয়েছে। এরই মধ্যে বিমানবন্দরগুলো ট্রাফিক কন্ট্রোলারের ঘাটতি দেখা দিতে শুরু করেছে। অতিরিক্ত কাজের চাপে কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছেন। আর শাটডাউনের কারণে বিনা বেতনে কাজ করা অনেক কর্মী পার্ট টাইম চাকরি করতে শুরু করেছেন। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল 4% কমানো শুরু হয়েছে। আগামী সপ্তাহে এই সংখ্যা বেড়ে 10% পর্যন্ত হতে পারে। আর শাটডাউন অব্যাহত থাকলে বিমান চলাচল 15 থেকে 20% পর্যন্ত কমে আসতে পারে। গাজা উপত্যকায় গণহত্যা চালানোর অভিযোগে নেতানিয়াহু সহ 37 ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। শুক্রবার তুরস্কের ইস্তাম্বুল শহরের শীর্ষ সরকারি কৌশলের দপ্তর থেকে এই পরোয়ানা জারি করা হয়েছে। নেতানিয়াহু ব্যতীত অন্যান্য যেসব কর্মকর্তার নামে পরোয়ানা জারি করা হয়েছে সেই তালিকায় থাকা উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ, জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির এবং স্বরাষ্ট্রমন্ত্রী ইয়া আল জামির। পরোয়ানায় গাজায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ ছাড়াও গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক ত্রাণ বিতরণকারী জোট ফ্লোটিলার ত্রাণবাহী নৌবহরকে আটকে দেয়াকে অভিযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা জারির নিন্দা জানিয়েছে ইসরায়েল। রাশিয়া থেকে তেল গ্যাস আমদানির বিষয়ে তীব্র আপত্তি থাকা সত্ত্বেও হাঙ্গেরিকে বিশেষ ছাড় দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প মন্তব্য করেন, অন্য কোনো দেশ থেকে তেল গ্যাস আমদানি করা হাঙ্গেরির জন্য কঠিন হবে। তাই মস্কোর থেকে তেল আমদানি করে এমন দেশের উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিলেও সেখানে ছাড় পাবে হাঙ্গেরি। মূলত ইউক্রেনে যুদ্ধ বন্ধে রাশিয়াকে চাপে রাখতে এই নিষেধাজ্ঞা আরোপের কৌশল ব্যবহার করে আসছে ওয়াশিংটন। পরে হোয়াইট হাউস সূত্র নিশ্চিত করেছে, আগামী 1 বছর রাশিয়া থেকে জ্বালানি আমদানি করতে পারবে দেশটি। নভেম্বর থেকে উৎগীরণ অব্যাহত আছে বিশ্বের অন্যতম সক্রিয় এই আগ্নেয় পর্বতে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার পর মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থায় USGS এর লাইভ ক্যামেরায় ধরা দেয় হাওয়াইয়ের বিগ আইল্যান্ডে অবস্থিত কিলাউইয়ার ভয়ঙ্কর সৌন্দর্য। পর্বতের জ্বালামুখ থেকে নিচের দিকে বিরতিহীনভাবে বইতে শুরু করে গলিত লাভা স্রোত। গেল অক্টোবরেও 1500 ফুট উঁচুতে পৌঁছেছিল ঝর্ণার উচ্চতা। সে সময় 1 লাখ ঘনমিটার লাভা উদ্গীরণ করে কিলাউইয়া। গড়ে প্রতি সেকেন্ডে নিঃসৃত হয়েছিল প্রায় 400 ঘনমিটার লাভা। কথিত শ্বেতাঙ্গ গণহত্যার দোহাই দিয়ে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় G20 শীর্ষ সম্মেলন বর্জন করবে যুক্তরাষ্ট্র। নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তিনি বলেন, এবছর G20 সম্মেলনে কোনো মার্কিন সরকারি কর্মকর্তা অংশ নেবেন না। কারণ হিসেবে শ্বেতাঙ্গ আফ্রিকানদের উপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করেন তিনি। বলেন, G20 সম্মেলনের আয়োজন যে দক্ষিণ আফ্রিকায় হচ্ছে সেটাই লজ্জাজনক বিষয়। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত দুঃখজনক বলে জানালেও ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করেছে দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্র মন্ত্রণালয়।
আগামী 22 ও 23 নভেম্বর জোহানেসবার্গে বসবে বিশ্বের শীর্ষ 20টি অর্থনীতির জোটের বার্ষিক শীর্ষ সম্মেলনের আসর। এর আগে ফ্লোরিডার মায়ামিতে ব্যবসায়ী নেতাদের এক সম্মেলনে যোগ দিয়ে সম্মেলনে নিজে যোগ দেবেন না বলে জানান ট্রাম্প। তার বদলে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোতে জুমার নামাজ আদায় করেছেন নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। শুক্রবার পুয়ের্তো রিকোর স্যান হুয়ান মসজিদে নামাজ আদায়ের পর খাবারও বিতরণ করেছে নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র। এর আগে মামদানিকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন পুয়ের্তো রিকানরা। মেয়র নির্বাচনে জয়ের মাত্র 2 দিন পরেই বার্ষিক এক সম্মেলনে যোগ দিতে পুয়ের্তো রিকো পাড়ি জমান 34 বছর বয়সী এই নেতা। প্রতি বছর নিউ ইয়র্কের রাজনীতিবিদরা অংশ নেন এই সামিটে, যোগ দেন বিভিন্ন বৈঠক ও কর্মশালায়। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon।